আসসালামু আলাইকুম। এজি এবং হুডো কোরিয়ার একটা বাড়ি ৩ বছরের জন্য ভাড়া নিয়ে পড়ে যায় মহাবিপদে। কেননা এই বাড়িতে ছিল এক মেয়ের আত্মা, যে কিনা তাদের দুজনকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। না তারা রাতে ঘুমাতে পারত না, তারা শান্তিতে বাড়িতে থাকতে পারত না। এর উপর আবার এই আত্মা থেকে বাঁচতে গিয়ে তারা পড়ে যায় এক ভণ্ড পণ্ডিতের খপ্পরে। ফলে তারা ৩ জন মিলে ঘটাতে থাকে মজার সব কাণ্ড। এখন তারা কি করবে? তারা না এই বাড়িটি ঠিক ছাড়তে পারছিল, না তারা এখানে থাকতে পারছিল। আর এই আত্মাও বা তাদের পেছনে কেন পড়ে আছে, এই সব কিছু নিয়েই আজকের মজার কোরিয়ান হরর মুভি, যার নাম সোমিদা ঘোস্ট। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা কোরিয়ায় বৃষ্টি ভেজা রাতে একজন একাকী মেয়েকে দেখতে পাই, যে কিনা গুনগুন করে সামনের দিকে হেঁটে যাচ্ছিল। অন্যদিকে ওই সময় আমরা একটা স্টোরে একজন ছেলেকে দেখতে পাই, তার নাম ছিল হো। হো এখানে সব কিছু গুছিয়ে রাখছিল। এমন সময় সে তার স্টোরে একজন লোককে দেখতে পায়। লোকটি একাকী বসেছিল এবং অদ্ভুত কিছু আওয়াজ করছিল, যা দেখে হো তার কাছে এগিয়ে যায় তার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতে। যা শুনে লোকটি খুবই ভয়ানকভাবে হোর দিকে তাকায়। তার এই ভয়ানক চেহারা দেখে হো ঘাবড়ে যায় এবং জিজ্ঞাসা করে তার আই ড্রপ লাগবে কিনা। তখনই স্টোরির লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে, যা দেখে হোডো ঘাবড়ে গিয়ে আশপাশে দেখছিল। তখনই সে নিজের পেছনে এই ভয়ানক বৃষ্টিতে ভেজা মেয়েটিকে দেখতে পায়। লাইটগুলো ফ্লিকার করছিল। এদিকে চুলগুলোর সামনে নিয়ে মেয়েটি হাসছিল, যা দেখে হোর পাশাপাশি ওই লোকটিও ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তখনই হোডো দেখতে পায় এটা তো তার ছোটবেলার বান্ধবী ইয়েজি, যে কিনা পরপর অনেকগুলো ইন্টারভিউতে ফেল করায় মদ খেয়ে পুরোপুরি উন্মাদ হয়ে গিয়েছিল। সে হাসতে হাসতে তার ইন্টারভিউয়ের রেজাল্ট দেখায় হোডোকে, যা দেখে হোডো তাকে সান্ত্বনা দেয় যে এটা কোনো ব্যাপার না। এ কথা শোনা মাত্রই এজি প্রচণ্ড রেগে যায়, কেননা সে ছোটবেলা থেকে টপার ছিল, তার অনেকগুলো মেডেল ছিল, সেই সাথে তার সিজিপিও অনেক হাই। এত ট্যালেন্টেড হওয়ার পরও সে কোথাও চান্স পাচ্ছে না, কেননা সে সিওলের বাইরে থেকে এসেছে। আর সিওলের ইউনিভার্সিটির সার্টিফিকেটকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সিওলে চাকরি করার ক্ষেত্রে। এই সব বলেই এজি কাঁদতে থাকে, যা দেখে ওই লোকটিরও ভীষণ কষ্ট লাগছিল। এদিকে পড়াশোনায় অত বেশি মাথা না ঘামানো হতো, তার কষ্ট বুঝতেই পারছিল না। তখনই এজির মনে পড়ে যায় হুডোর কাছে তো সে টাকা পাবে, যে টাকা সে এখনই ফেরত চায়। তবে হো তাকে মনে করানোর চেষ্টা করে যে সে টাকা দেওয়ার সময় বলেছিল হো আস্তে আস্তে ফেরত দিতে পারে, কিন্তু এজির এখন প্রয়োজন ছিল, তার স্টোকও শেষ হয়ে গিয়েছে, এই সময়ে তার টাকার প্রয়োজন। তবে হোডোর কাছেও কোনো টাকা ছিল না, কেননা সে নিজের কিছু টাকা সেই সাথে ইয়াজির কাছ থেকে টাকা নিয়ে তার বাড়ির রেন্ট দিয়েছিল। কোরিয়াতে কন্ট্রাক্টে বাড়ি পাওয়া যায়, যে বাড়ির বাসা ভাড়া হিসেবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যাংকে রাখতে হয়, কিছুটা ফিক্সড ডিপোজিটের মতো। বাড়ির যে মালিক সেই ফিক্সড ডিপোজিটের টাকা থেকে লভ্যাংশটা তার বাড়ির ভাড়া হিসেবে গ্রহণ করে, বাকি টাকাটা ওইভাবেই ধরা পড়ে থাকে। কন্ট্রাক্ট না শেষ হওয়া পর্যন্ত ভাড়াটিয়া ওই টাকা উঠাতে পারে না। ফলে এজি বুঝতে পারে হোডো কোনোভাবে তার টাকা শোধ করতে পারবে না। তাই তো ওই রাতে হো তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, যে বাড়িটি সে রেন্টে নিয়েছিল। তাই তো ঘুম থেকে উঠেই এজি অবাক হয়ে যায়। হোডো এসে তাকে বলে বাড়িটি ভালো হয়েছে না। এজি কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি চলে যায় রান্নাঘরে। রান্নাঘরে থাকা নতুন ফ্রিজ, সেই সাথে ফ্রিজের ভেতরে এত খাবার হো তাকে দেখাতে থাকে। হোর স্বপ্নই ছিল এত সুন্দর একটা রান্নাঘর। এই সব কিছু দেখে অবাক হয়ে যায় ইয়েজি। বাট ট্যাবলা ওয়াশরুম, সেই সাথে হোডোর বেডরুম দেখেও সে অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না হোডো ওই টাকা দিয়ে এত সুন্দর একটা বাড়ি ভাড়া নিয়েছে, যার সাথে সে এতগুলো ফার্নিচার ফ্রিতে পেয়েছে। হোডো এখানে তার নতুন রুমমেট পুতুলটির সাথেও তার পরিচয় করিয়ে দেয়। এজি তখনই লক্ষ্য করে জানালার কাছে কিছু একটা নড়ছে। ব্যাপারটা দেখার জন্য সে দ্রুত জানালা খোলে। জানালার অপর পাশে ছিল প্রতিবেশীর জানালা। হঠাৎ করে এভাবে জানালা খোলায় প্রতিবেশী ভীষণ ঘাবড়ে যায় এবং নিচে বসে পড়ে। এই প্রতিবেশীর নাম ছিল লি। প্রথমে মনে করে এজি এবং হো হয়তো তা হাজব্যান্ড ওয়াইফ। এজি এই ব্যাপারে অস্বীকার করলে সে ধারণা করে এজি এবং হো হয়তোবা ভাই বোন, তাদের চেহারার মধ্যেও নাকি মিল আছে। আর এ কথা শোনার পর থেকে এজি পড়ে যায় মহাচিন্তায়। সে আয়না নিয়ে বসেছিল এবং ভাবছিল আদৌ কি সে হোরোর মতো এত বিচ্ছিরি দেখতে কিনা। তখনই হো ঠিক তার মতো করে চুল বেঁধে তার সামনে চলে আসে। সেই সাথে সে তার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিল। হোরো আসলে খাবার রান্না করতে খুব পছন্দ করত।
সে যখনই এজিকে খাবার খেতে স্বাদ ছিল তখনই এজি তাকে জিজ্ঞাসা করে যে তারা কি দুজন সত্যিই একরকম দেখতে। হোরো কথা শুনে হেসে দেয়। এবারে যে আয়না দেখা বন্ধ করে এবং বলে যে তার তো বিশ্বাসই হচ্ছে না যে সে মাত্র $20,000 ফিক্সড ডিপোজিট রেখে মাত্র $330 রেন্টের সাথে এই বাড়িটি পেয়েছে। ফুললি ফার্নিশড বাড়ি, সেই সাথে এত ভালো লোকেশন, আশপাশে সবকিছু আছে, তারপরে আবার ডুপ্লেক্স বাড়ি। এজি তো বিশ্বাসই করতে পারছিল না। তখন হোরো জানায় যে সে বার্গেনিংয়ে খুব ভালো, এ কারণেই সে এত কমে এটা পেয়েছে। এবার সে নিজের দর কষাকষি সে দক্ষতা নিয়ে বড়াই করতে আরম্ভ করে। তখনই আমরা জানতে পারি যে আসলে এমন কিছুই ঘটেনি। সে তো ওনারের সামনে সাহস করে কথা পর্যন্ত বলতে পারছিল না। ওনার চুপচাপ ছিল এবং তার কাছেই জিজ্ঞাসা করছিল যে সে কত টাকা দিতে পারবে। হোরো ভয়ে ভয়ে যেটুকু বলেছিল ওনার তাতেই রাজি হয়ে গিয়েছে। তাদের মধ্যে তো কোনো দরগসাকষি হয়নি, তবে এজির সামনে সে নিজেকে অনেক বড় করে দেখায়। এজি ব্যাপারটা মেনে নিলেও তার বেশ খটকা লাগে। তার তখনও মনে হচ্ছিল এই ফুললি ফার্নিশড বাসা এত কমে পাওয়া সম্ভব না। এই জিনিসগুলো হয়তোবা এর আগে যারা এখানে থাকত তারা ফেলে রেখে গিয়েছে। তখন হোরো বলে সে নেগেটিভ ব্যাপারগুলো না ভেবে এটা তো ভাবতে পারে যে এই ফার্নিচারগুলো তারা বিক্রি করে দিলে কত টাকা পাবে। তখনই এজি উঠে গেলে সে মনে করে এজি হয়তোবা এখনই এই ফার্নিচারগুলো বিক্রির কথা ভাবছে। তখনই রান্নাঘর থেকে এজির চিৎকারের আওয়াজ শোনা যায়। হোরো সেখানে গিয়ে দেখতে পায় ছোট্ট একটা পুতুল পায়ের নিচে পড়ায় এজি ব্যথা পেয়েছিল। এজি হোরোকে বলে এগুলো রাস্তার উপর না ফেলে রাখতে, তাই বলে সে ওই পুতুলটাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এখানে উল্লেখ্য বিষয় হল এই পুতুলটি হোটোর ছিল না। এখন ওই রাতে আমরা দেখতে পাই হোডোর বিছানায় গিয়ে শুয়ে পড়েছে এজি, যা দেখে হোটো বেশ অবাক হয় এবং তাকে গিয়ে বলে এই রুমটি তার। এ কথা শুনে এজি চোখ মেলে এবং তাকে খুব রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করে যে সে যে $20,000 দিয়ে এই বাড়িটি নিয়েছে সে $20,000 থেকে $15,000 টাকা কার ছিল। উত্তরে হো বলে এজির। এর মানে এই বাড়ির সবথেকে বড় অংশটার ভাগ থাকবে এজির। বেচারা হোডো তার কথা মেনে নিয়ে ড্রয়িং রুমে শুয়ে পড়ে। তবে গভীর রাতে হঠাৎই একটা হাত এসে বারবার তাকে ডাকতে থাকে। সে মনে করে এটা হয়তোবা এজি, তাই হোডো তাকে বিরক্ত করতে নিষেধ করে। তখনই হঠাৎ করে সে এক ভয়ানক চেহারা নিজের সামনে দেখতে পায়। এটা দেখে তার ঘুম ভেঙে যায় এবং তখনই সে নিজের সামনে এজির চুল ভরা চেহারা দেখতে পায়, যা দেখে সে চিৎকার করে ওঠে এবং তার চিৎকার শুনে উল্টে এজি ভয় পেয়ে যায়। হোডো এই ঘটনায় ভীষণ ভয় পেতে শুরু করেছিল। এর ওপর আবার ওই দিন যখন সে গোসল করছিল তখন তার সাথে কিছু ভূতরে কাণ্ড ঘটে। সে তো মনের খুশিতে বাথটবে গোসল করছিল। হঠাৎ করেই সে অনুভব করে কেউ যেন ভেতরে প্রবেশ করেছে। কারোর একটা গুংরানির আওয়াজও শোনা যাচ্ছিল। তবে পর্দা সরাতেই সে দেখতে পায় সেখানে কেউই নেই। তবে লাইটটা তখনও জ্বলছিল এবং নিভছিল, যা দেখে হোরো মনে করে এজি হয়তোবা তার সাথে মজা করছে, তাই সে তার সাথে এমন মজা করতে নিষেধ করে। তবে বারবার নিষেধ করার পরও লাইটটা কেউ যেন জ্বালাচ্ছিল এবং নিভাচ্ছিল, যা দেখে এবার হোরো আস্তে আস্তে করে বেরিয়ে আসে এবং দেখার চেষ্টা করে সুইচ কাছে কেউ আছে কিনা। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখতে পায় সুইচ কাছে তো কেউই নেই। তখনই সিঁড়িতে নিচে নেমে আসে এজি এবং হোডোকে এই অবস্থা দেখে সে তো হতবাক হয়ে যায়। দুজনেই খুবই এম্বারেসিং মোমেন্টে পড়ে যায় এবং এজি এমন ভাব করতে থাকে যেন সে কিছুই দেখেনি, সে এভাবেই উপরে চলে যায়। এখন ওই দিন এজি হোরের সাথে তার স্টোরি গিয়ে বসেছিল, যেখানে হোরো এবার না পেরে এজিকে জিজ্ঞাসা করে যে সে কি তার বাড়িতে ফিরে যাবে না। উত্তরে এজি বলে সে যেতে চায় না এমনটি না, তার কাছে আর কোনো উপায় নেই, যা শুনে হোরো একটু অবাক হয়। তখন এজি জানায় যে সে বাসা ভাড়ার যে পুরো টাকাটা সেটা সে স্টক মার্কেটে দিয়ে দিয়েছিল, যার ফলে সেটা এখন ডুবে গিয়েছে আর ওই বাড়িতে তার কোনো ঠাঁই নেই। সেই সাথে সে তার পরিবারকেও নিজের পরিস্থিতির ব্যাপারে বলতে চায় না, তাহলে তার মা তো তাকে মেরেই ফেলবে। তখন হোরো জিজ্ঞাসা করে যে এমনটি হলেও সে কিভাবে একজন সিঙ্গল ছেলের বাড়িতে একা থাকবে।
তখন এজি তাকে তাদের ২০ বছর পুরনো বন্ধুত্ব নিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। হুড়ো বেচারাও এখানে নরম হয়ে যায়। তখনই সেখানে চলে আসে তাদের প্রতিবেশী লি। এখানে তাদের তিনজনের মধ্যে আবারও সাক্ষাৎকার হয় এবং লি তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। হুড়ো তাকে খুব ভালোভাবে বিদায় জানালেও এজি তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। তার কাছে কেন জানি লিকে বেশ অদ্ভুত লাগছিল, যে ব্যাপারটা সে হুড়োর সাথেও শেয়ার করে। তবে হুড়ো তো মনে হচ্ছিল যে লি শুধুমাত্র একটু লাজুক স্বভাবের, এ বাদে আর কিছুই। এখন ওই দিন ডিউটি শেষ করে রাতের বেলা তারা দুজন বাসায় ফিরছিল, যেখানে হুড়ো স্টোর থেকে এক্সপায়ার হওয়া বেশ কিছু খাবার নিজের সাথে করে নিয়ে এসেছিল। তার মতে সেই খাবারগুলো এত মজা করে রান্না করবে যে সেটা এক্সপায়ার হওয়ার কোনো কিছুই বুঝতে পারবে না এজি। এসব নিয়ে কথা বলতে বলতেই তারা সামনের দিকে এগোচ্ছিল। এমন সময় এজি লক্ষ্য করে তাদের বাড়ির দ্বিতীয় তলায় কেউ একজন দাঁড়িয়ে আছে, যা দেখে সে হুড়োকে ঠেলে এক কর্নারে নিয়ে যায় এবং সেখান থেকেই লুকিয়ে চেক করে। মনে হচ্ছিল কোনো এক মেয়ে জানালার কাছে দাঁড়িয়ে আছে। এজির মনে হচ্ছিল যে ভেতরে কোনো চোর ঢুকেছে। হুড়ো বলছিল যে তারা পুলিশকে কল দিতে পারে, তবে এজির মনে হচ্ছিল পুলিশ আসতে আসতে চোর পালিয়ে যাবে। তাই সে একটা হকি স্টিক হাতে তুলে নেয় এবং আস্তে আস্তে করে বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা দেখে হুড়োর ফেভারিট পুতুলটি নিচে পড়ে আছে। তখনই উপরতলা থেকে কারোর পায়ের আওয়াজ ভেসে আসে। তাই তো এটা দেখার জন্য আস্তে আস্তে করেই সাউন্ড ফলো করে এজি চলে আসে তাদের বেডরুমে। তবে তাকে ফলো করতে গিয়ে হুড়ো পড়ে হোঁচট খেয়ে। তখনই ভেতর থেকে এজি চিৎকার ভেসে আসে। হুড়ো দৌড়ে গিয়ে দেখতে পায় আবারও মাটিতে পড়ে থাকা ওই পুতুলটির কারণে এজি পায়ে ব্যথা পেয়েছিল। তবে এটি তো রান্নাঘরের এক কোণায় ছিল, সেটা এখানে আসলো কিভাবে? এই ব্যাপারে তাদের দুজনের মনে কোনো রকম সন্দেহই জাগে না। এজি আবারও এটাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। পরদিন সকালেও এজি এটা নিয়েই ভাবছিল যে সে গতরাতে ডেফিনেটলি এই বাড়ির দোতলায় কাউকে দেখেছে। তবে হুড়ো তার কথায় গুরুত্ব দেয় না, কেননা তার মতে ছোটবেলা থেকেই এই ধরনের অদ্ভুত কথাই এজি প্রায়ই বলে। তারা এই ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করছিল এমন সময় হুটো খুব বাজে একটা দুর্গন্ধ পায়। সে আশেপাশে দেখছিল যে এই দুর্গন্ধ কোথা থেকে এসেছে। প্রথমে সে নিজের মোজা চেক করে। যখন সে দেখে তার পা থেকে এই দুর্গন্ধ আসছে না, তখন সে এজির দিকে তাকায়। এজিও তার পা চেক করার জন্য হুড়োর দিকে তার মোজা এগিয়ে দেয়। তাদের কাছ থেকেই দুর্গন্ধ আসছে না, তাই তো হুড়ো এখানে পাগলের মতো খুঁজতে শুরু করে যে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। প্রথমে রান্নাঘরে, এরপর সে বেডরুমে চলে যায়। সেখানে এই তীব্র দুর্গন্ধ আরও বেশি তীব্র হয়ে যায় হুড়োর কাছে, যদিও এজি কোনো রকম দুর্গন্ধই পাচ্ছিল না। হুড়োর মনে হচ্ছিল এই তীব্র দুর্গন্ধ হয়তোবা তাদের এই বিছানা থেকে আসছে। সে এখানে বিছানার একটা জায়গায় নির্দিষ্ট পয়েন্ট করে বলে এখান থেকেই হয়তোবা এই দুর্গন্ধটা আসছে। তখনই হঠাৎ করে বিছানার ওই জায়গাটা নড়ে ওঠে, যা দেখে তারা দুজনই হতবাক হয়ে যায়। এটা বারবার নড়তে থাকে। দেখে মনে হচ্ছিল ভেতরে যেন কেউ আটকে পড়েছে, যে কিনা বের হওয়ার চেষ্টা করছে। এটা দেখে এজি সেখান থেকে চলে যায়, যা দেখে হুড়ো মনে করে হয়তোবার এজি তাকে এই বিপদে ফেলে রেখে চলে যাচ্ছে। তবে এজি তো গিয়েছিল ছুরি আনতে, কেননা সেই ম্যাট্রেস কেটে দেখতে চাইছিল ভেতরে কি আছে। এটা এখনও পর্যন্ত নড়ছিল, তাই এজি কোনো কিছু না ভেবে ছুরিটি ম্যাট্রেসের ভেতরে ঢুকিয়ে দেয় এবং সেটা টেনে ফেরে, যার ভেতর থেকে বেরিয়ে আসে চোখ বন্ধ করা একটা সাদা কবুতর, যা দেখে তারা অবাক হয়ে যায়। জীবন্ত এই সাদা কবুতর কিভাবে এত বড় একটা ম্যাট্রেসের ভেতরে ঢুকবে? ভেতরে ঢোকার তো কোনো পথই নেই। এমন সময় কবুতরটি চোখ মেলে এবং তাদের ওপর আক্রমণ করে বসে। তারা দুজনেই ভয়ে চিৎকার করতে থাকে এবং ছটপট করতে থাকে। কবুতরটিও বের হতে না পেরে সেখান থেকেই উড়ছিল, যার ফলে একটা হুরুস্থল কাণ্ড বেঁধে যায়। ওই সময় আমরা তাদের প্রতিবেশী লিকে দেখতে পাই, যে কিনা হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে এবং চশমাটি পরে নেয়। তখনই তার ঘরের দরজায় এসে হাজির হয় এজি এবং হুডো। এত রাতে তাদেরকে এভাবে দরজা ধাক্কাতে দেখে সে অবাক হয় এবং এর কারণ জিজ্ঞাসা করে। তখন এজি বলে সে আগে থেকেই জানত, তাই না? সে আগে থেকেই জানত যে ওই বাড়িটা ভুতুরে, তা না হলে প্রথম দিন জানলা খোলার সাথে সে ভয় কেন পাবে? এছাড়া স্টোরেও সে খুব অদ্ভুতভাবে তাদেরকে দেখছিল। এর মানে সে আগে থেকেই জানত। লি এই কথার কোনো উত্তর দেয় না। এর মানে সে সত্যিই আগে থেকে জানত। সে তাদেরকে ভেতরে নিয়ে আসে এবং তাদের দুজনকে দুটো ড্রিঙ্ক দেয়।
সে জানায় ওই বাড়িতে এজে এবং হুড়ো থাকার আগে একজন মেয়ে থাকত। মেয়েটি একাই ওই বাড়িতে থাকত, তবে সে বেশ অদ্ভুত ছিল। কয়েকবার লির সাথে তার দেখাও হয়েছে, খুব অদ্ভুতভাবে। একবার তো স্টোর রুমে খুব অদ্ভুতভাবে মেয়েটি তাকে ফলো করছিল। দেখে মনেই হচ্ছিল মেয়েটিকে কোনো ভূত পজেস করে রেখেছে। শুধুমাত্র মেয়েটিকেই নয়, বরং তার তো মনে হতো এই বাড়িতেও কোনো ভয়ানক আত্মা রয়েছে, এই বাড়িটিও ভয়ানক শক্তি দ্বারা পজেসড। রাতের বেলা বাড়ি থেকে বেশ অদ্ভুত আওয়াজ আসত। একদিন রাতে এরকমই আওয়াজ আসার পর পরদিন সকালে লি দেখতে পায় জানলার কাছে ওই মেয়েটি দাঁড়িয়ে আছে। পরক্ষণেই সে বুঝতে পারে মেয়েটি আসলে দাঁড়িয়ে নেই, বরং সে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, যা দেখে লি প্রচণ্ড ভয় পেয়ে যায়। অর্থাৎ আগে থাকা ওই মেয়েটি এই ঘরের ভেতরেই নিজেকে শেষ করে দিয়েছিল। ওই দিনটার কথা মনে করে এখনও পর্যন্ত লি নাকি ভয়ানক স্বপ্ন দেখে। তার মনে হয় তার আগেই পুলিশকে জানানো উচিত ছিল, তাহলে হয়তোবা মেয়েটি বেঁচে যেত। এসব নিয়ে তারা কথা বলছিল। এমন সময় হুডো একই দুর্গন্ধ লির এই অ্যাপার্টমেন্ট থেকেও পায়। সে ভাবছিল এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। তখনই সে লক্ষ্য করে তাদের সামনে রয়েছে কয়েকটা বক্স। এই ব্যাপারে সে লিকে জিজ্ঞাসা করে। লি জানায় সে আগামী সপ্তাহে এখান থেকে চলে যাচ্ছে। এ কারণে সে তার জিনিসপত্র বক্সে ঢোকানো শুরু করেছে। মূলত অনেক সাধনার পর সে লয়ার হতে পেরেছে। সামনেই তার অ্যাডমিন এক্সাম, যে কারণে সে এখান থেকে চলে যাচ্ছে। যা শুনে এজি এবং হুডো তাকে কংগ্রাচুলেশন জানায় এবং বলে এটা তো অনেক বড় ব্যাপার। তখন লি বলে সে অনেক পরিশ্রম করেছে। সাধারণত মানুষের ২-৩ বছর সময় লাগে, তবে সে অনেকবার ফেল করেছে এবং এটা পাশ করার জন্য পড়তে পড়তে তার ঘাড়ে ব্যথা হয়ে গিয়েছে। এখন তার বাড়ি থেকে বের হয়ে এজি তখনও ভাবছিল যে তারা কোথায় এসে ফেসে গেল। এদিকে হুডো তো ভাবছিল ওই দুর্গন্ধ নিয়ে। তার মনে হচ্ছিল লিও কি তাদের মতো কোনো বিপদে আছে। তার বাড়ি থেকেও তো একই রকম দুর্গন্ধ বেরোচ্ছে। এজে এবার হুডোর ওপরই গেগে যায়। নিজেদের অবস্থায় সে পড়ে আছে, লিকে নিয়ে সে হুডোকে বকা দিতে থাকে যে এই বাড়ি ব্যাপারে সব রকম ইনফরমেশন না নিয়ে এই বাড়িটির জন্য সে সব টাকা লাগিয়ে দিয়েছে। পরদিনই তাই সে ওনারের সাথে সরাসরি গিয়ে দেখা করে এবং তার সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে যে ওই বাড়িতে কেউ নিজেকে নিজে শেষ করে দিয়েছে, এই ব্যাপারটা তাদের কাছ থেকে সে কেন গোপন রেখেছে। তখন ওই মালিক দলিলের একটা জায়গায় তাকে ইশারা করে, যেটা হাতে নিয়ে এজে পড়তে গিয়েও এজির কষ্ট হচ্ছিল। এত ছোট্ট করে একটা লাইন লেখা ছিল, আর সেটা হলো স্পেশাল টার্মে লেখা ছিল যে এই বাড়িতে কেউ একজন নিজেকে নিজে শেষ করে দিয়েছে। যা দেখে এবার এজি হুডোর উপরই রেগে যায় যে সে না দেখেই এই দলিল সাইন করল কেন। হুডো বেচারা কিছুই বলতে পারে না, মাথা নিচু করে বসে থাকে। কেননা মালিকের সাথে দেখা করে এজি আরও অনেক কিছু জেনে গিয়েছিল। সে এটাও জেনে গিয়েছিল যে মালিক প্রথম থেকেই এই বাড়ির দাম খুবই কম চেয়েছে। হুডো এখানে দরদাম করার কোনো রকম ক্রেডিটই নেই। এর ওপর আবার মালিক তাকে 1 বছরের জন্য রেন্টে দিতে চাইছিল। সে নিজেই এটা বাড়িয়ে 3 বছরের জন্য নিয়েছে। এখন 3 বছরের আগে তারা ওই টাকাও উঠাতে পারবে না, সেই সাথে ওই বাড়িও ছাড়তে পারবে না। এখন কোনো উপায় না থাকায় তারা এই ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করে। হেসে হেসে বলতে থাকে যে প্রতিদিন তো কোরিয়ায় অনেক মানুষই মারা যাচ্ছে, কত মানুষই তো নিজেকে নিজে ঝুলিয়ে দিচ্ছে, তাতে কি হয়েছে, তারা ওই বাড়িতে ঠিকই থাকতে পারবে। এরকমই একটা মোটিভেশন নিয়ে তারা ওই রাত্রে গিয়ে পৌঁছায় বাড়িতে। অলরেডি 2 রাত তারা ঠিকঠাকভাবে ঘুমায় না। এর ওপর আবার তাদের প্রচণ্ড ভয় লাগছিল। তাই বাড়ির ভেতরে ঢুকে তারা বলতে থাকে ভূত তাদের কিছুই করতে পারবে না। চিৎকার করে হাসতে থাকে এবং বলতে থাকে এটা তো একদম সস্তা একটা ব্যাপার। তখনই সামনে থাকা ল্যাম্পটা ফ্লিকার করতে আরম্ভ করে। তারা দুজনেই ঘাবড়ে যায়। পেছন থেকে আওয়াজ ভেসে আসলেই তারা হতবাক হয়ে যায়। সিঁড়ির উপর দাঁড়িয়েছিল ওই মেয়েটির ভয়ানক আত্মা, যা দেখামাত্র তারা আর এক মুহূর্ত দেরি করে না এবং দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং ওই স্টোরে এসে বসে থাকে। গল্পের শুরুতে দেখানো ওই আঙ্কেলও সেখানে ছিল, যে কিনা তাদের দুজনের এই অবস্থা দেখে বেশ আফসোস করছিল। এখন ওই সময় একটা আইডিয়া আসে এজির মাথায়। তারা ওই বাড়িতে থাকতে পারছে না, এর ওপর আবার ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকার মতো টাকাও তাদের কাছে নেই। তাই তো তারা ঠিক করে যে তারা 3 বছরের জন্য তারা অন্য কোনো ভাড়াটিয়া খুঁজবে, যাদের কাছ থেকে তারা টাকা নেবে এবং অন্য কোথাও থাকতে পারবে। এ কারণেই একজন এজেন্টের মতো পোশাক পরে নেয় এজি এবং পরদিন সকাল থেকেই তারা সকলকে এই বাড়িটি দেখানো শুরু করে। এত সস্তা দামে এত ফার্নিশড একটা বাড়ি পেয়ে যে কোনো মানুষ রাজি হয়ে যাবে। এক কাপলও এখানে প্রায় রাজি হয়ে যাচ্ছিল। তারা কন্ট্রাক্ট পেপারে সাইন করতেই যাবে, এমন সময় টেবিলটি নড়ে ওঠে। পুরো বাড়িটি কাঁপতে আরম্ভ করে। তাদের মনে হয় এটা হয়তোবা ভূমিকম্প, এলাকায় তৈরি একটা নরম বাড়ি যার ভিত্তি অত স্ট্রং না।
এরই মাঝে পুরো বাড়িটি নড়তে শুরু করে এবং কাচের জিনিসপত্র তাদের দিকে ছুটে এসে পড়তে আরম্ভ করে, যা দেখে তারা দুজন এত বেশি ঘাবড়ে যায় যে তারা তাদের জুতো ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর এই বাড়িটি দেখতে আসে একজন ছেলে, যার কথা শুনে মনে হচ্ছিল তার যেন এই বাড়িটি পছন্দ হয়নি। তবে শেষমেশ সে বলে সে কন্ট্রাক্ট সাইন করবে, অর্থাৎ সে এই বাড়িটি ভাড়া নেবে, যা শুনে খুবই এক্সাইটেড হয়ে পড়ে এজিয়ং হুডো। ঠিক তখনই দুটো ভুতুরে হাত দেখা যায়, যা ওই ছেলেটির চুল ধরে বসে এবং তার চুল ধরে ঝাঁকাতে আরম্ভ করে, যার ফলে ছেলেটি এত বেশি ঘাবড়ে যায় যে সেও তার জুতো ফেলে রেখে সেখান থেকে কোনো মতে পালিয়ে বাঁচে। এরপর আরও একজন মহিলা আসে এই বাড়িটি দেখতে। তবে এবার তো ওই আত্মা সব সীমা ছাড়িয়ে যায়, সে হুরুকে বসে নিয়ে নেয়, যার এই অবস্থা দেখে ওই মহিলা প্রচণ্ডভাবে ঘাবড়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। পেছনে এজি চিৎকার করে বলতে থাকে হুডো তার হাজব্যান্ড না, কেননা ওই মহিলা মনে করেছিল হুডো তার হাজব্যান্ড। বেচারা এজি ভেতরে আসার পরই দেখতে পায় হুরুর জ্ঞান ফিরে এসেছে। এখন তারা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। লাস্ট কতদিন ধরে তারা রাতে এই বাড়িতে থাকেও না, স্টোর রুমে গিয়েই বসে থাকে। এভাবে তো আর চলবে না, তাই তারা ঠিক করে যে তারা একজন এক্সপার্টকে আনবে, অর্থাৎ যে ভূত তারাই সেরকম কোনো এক্সোরসিস্টকে। আর এ কারণেই তারা ইন্টারনেটে এর খোঁজ নিতে থাকে। তারা একজনের সন্ধানও পায়, তবে এই ব্যাপারটা খুবই এক্সপেন্সিভ ছিল, কেননা এই বাড়ি থেকে ভূত তাড়ানোর জন্য লোকটি তাদের কাছে $10,000 চায়। ফলে তারা হতাশ হয়ে পড়ে। এমন সময় এজির মাথায় আরও একটা আইডিয়া আসে। সে বলে তারা নিজেরাই ইন্টারনেট থেকে খোঁজ নিবে যে এক্সোরসিজম কিভাবে করে, আর এরপর তারা এই বাড়ি থেকে ভূত তাড়ানোর চেষ্টা করবে একাই। তবে ইন্টারনেটে যেসব জিনিসের কথা বলা ছিল সেগুলো বেশ কঠিন। শেষমেশ তারা সহজ একটা জিনিস পায়, সেটা হলো রেড বিন এবং সল্ট। এই দুটো জিনিস ছড়িয়ে তারা পুরো বাড়িটি ভরে ফেলে। হুডো এজির কাছে জিজ্ঞাসা করে এর মাধ্যমে তারা সত্যিই বাঁচতে পারবে কিনা। এজি বলে এই সব ব্যাপারে কখনো ডাউট করতে নেই। এখন এই সল্ট এবং রেড বিনের কাজ হবে এই আশা নিয়ে ওই রাতটা তারা বাড়িতেই ঘুমায়। তারা দুজনেই ড্রয়িং রুমে ঘুমিয়েছিল। এমন সময় হঠাৎ করে আমরা একটা বিনকে কাঁপতে দেখতে পাই, যেটা সরাসরি এক জায়গায় চলে যায়, আর এরপর ওপরের রুমে সবগুলো জড়ো হয়ে সেখান থেকে ওই আত্মা ওই বিন এবং সল্ট ছিটাতে থাকে। এজি এবং হুডোর পোষ এর ফলে তারা দুজনেই বুঝতে পারে এগুলো করে কোনো লাভ নেই। তারা কোনো মতে চাদর মুড়ি দিয়ে ওই রেড বিনের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে। ওই সময় আমরা ওই বাড়িতে ছোট্ট পুতুলটিকে দেখতে পাই। হয়তোবা এই পুতুলের সাথে ওই আত্মার কোনো কানেকশন রয়েছে, যে ব্যাপারে কোনো কিছু না জানায় এজি এবং হুডো ওই স্টোরে বসে কাঁপছিল এবং কাঁদছিল। তাদের এই অবস্থা দেখে ওই আঙ্কেল আবারও আফসোস করে। ওই সময় এজি ইন্টারনেটের সবথেকে সস্তা এক্সোরসিস্টের খোঁজ করে, যেখানে সে একজন হ্যান্ডসাম ফ্লাওয়ার বয়ের ব্যাপারে জানতে পারে। সে আগে একজন আইডল সিঙ্গার ছিল, এখন সে এক্সোরসিজম শুরু করেছে, তাই স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে। ছেলেটির নাম ছিল কাং। তারা এখানে কাংয়ের ভিডিও দেখে কাংয়ের কথায় তারা বেশ অনুপ্রেরিত হয় এবং পরদিন রাতেই তারা তাকে ডেকে নেয় এক্সোরসিজমের জন্য। কাং সেখানে চলেও আসে। তার কাছে এক্সোরসিজমের ওই সকল জিনিস ছিল যেগুলো এজি এবং হুডো ইন্টারনেটে দেখেছিল, তাই তো তারা এখানে আশা ফিরে পায়। কাং প্রথমে একটা আয়নার সামনে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে ইদানিং তারা এই আয়নার দিকে খুব বেশি দেখেছে কিনা। তারা এ ব্যাপারে হ্যাঁ বললে কাং বলে আয়নার দিকে খুব একটা তাকানো উচিত না, কেননা এটা অন্য জগতের দরজা হয়ে থাকে। বেশি আয়না দেখলে অন্য জগতের ভূতেরা তাদের ভেতর থেকে আত্মা টেনে নিয়ে যেতে পারে। এরপর সে জিজ্ঞাসা করে ইদানিং তারা নিজেদের সাথে নিজেরা বেশি কথা বলে কিনা। তারা এর উত্তরও হ্যাঁ দেয়। তখন কাং বলে এর মাধ্যমেই মূলত আত্মারা মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করে, তাই নিজের সাথে বেশিক্ষণ নিজে কথা বলা উচিত না। এসব কথা শুনে তারা দুজন তো ভয়ে কাঁদতে আরম্ভ করে। তাদের মনে হচ্ছিল তারা আত্মা ডাকার মতো সব কিছু করেছে। এরপর কাং হরর ওই পুতুলটিকে দেখিয়ে বলে এই ধরনের পুতুল বাড়ির ভেতরে রাখা উচিত না, এগুলো খারাপ আত্মাদেরকে বাড়ির ভেতরে টানে। যা শোনা মাত্র এজি আর এক মুহূর্ত দেরি করে না, সে দৌড়ে গিয়ে পুতুলটিকে বাড়ির বাইরে ফেলে দেয়, যা দেখে হুড়ো চিৎকার করে কাঁদতে থাকে। এজি তাকে সামলাচ্ছে যাচ্ছিল, তখন কাং সামনের দিকে এগিয়ে যায়।
সে তাদের বেডরুম থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পারছিল। সে সেদিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় দরজা খুলে সেখান থেকে বেরিয়ে আসে ওই আত্মা, যা দেখে কাং বেচারা কাঁপতে আরম্ভ করে। পেছন থেকে এজি বলে এই আত্মাকে তাড়ানোর জন্যই তাকে ডাকা হয়েছে। তখন কাংয়ের সামনে ওই আত্মার অতীতের কিছু ঝলক ভেসে ওঠে, যা দেখা মাত্র কাং আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালাতে আরম্ভ করে। এজি তাকে আটকায় এবং জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। কাং উত্তরে বলে সে বুঝতে পারেনি, সে সত্যিই বুঝতে পারেনি যে এই বাড়িতে আসলেই ভূত রয়েছে। যা শুনে এজির আর বুঝতে বাকি থাকে না যে কাং আসলে একজন ধোঁকাবাজ এক্সোরসিস্ট। সে আসলে এক্সোরসিস্ট নাই। যা বুঝতে পেরে সে তার উপর ভীষণ চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং কাঁদতে থাকে। তাকে কোনো মতে এসে সামলায় হুডো। তারা তিনজন চলে যায় একটা রেস্টুরেন্টে। সেখানে বসে এজি কাংয়ের উপর ভীষণভাবে রেগে তাকিয়েছিল। কাংয়ের পুরো নাম ছিল কাং কিডো, যেটা দেখে হো অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ তার নাম হোডো আর কাংয়ের নাম কিডো। তাদের দুজনকে এত খুশি দেখে এজি আরও বেশি রেগে যায়। সে চিৎকার করে কাংকে বলতে থাকে তার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। এজি তার শেষ সেভিংটুকু তাকে অ্যাডভান্স হিসেবে দিয়ে দিয়েছিল। তখন কাং জানায় তার অবস্থার কথা। মূলত সে ব্যাংকের কাছে অনেক লোন নিয়েছিল, যে কারণে ওই টাকা তো ব্যাংক নিয়েই গিয়েছে, সেই সাথে তার ক্রেডিট কার্ডও নিয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, তার কাছে না থাকার জায়গা আছে না খাওয়ার কিছু আছে। যা শুনে এজি বুঝতে পারে কাং একেবারেই কাঙ্গাল। সে তার কাছ থেকে নিজের টাকা উদ্ধার করতে পারবে না, ফলে সে টেবিলে মুখ গুজে কাঁদতে আরম্ভ করে। যা দেখে কাং চিৎকার করে বলে ওঠে সে তার টাকা যেভাবেই হোক ফেরত দিবে। একথা বলে সেও টেবিলে মুখ গুজে কাঁদতে আরম্ভ করে। বেচারা হুডো দুই দিক সামলানোর চেষ্টা করছিল। এমন সময় সেখানে আসে লি এখানে শপিংয়ের জন্য এসেছিল। হুডো তাকে জিজ্ঞাসা করে সে এখনও পর্যন্ত মুভ অন করেছে কিনা। লি জানায় সে 2 দিনের মধ্যে এখান থেকে চলে যাবে। বেচারা কাং এবং এজি কাঁদতে থাকে। হুডো তাদেরকে সামলায়। সে তাদের দুজনকে বাড়িতে নিয়ে আসে এবং কাংয়ের জন্য খুব মজাদার একটা খাবার বানায়। কাং খেতেও ভয় পাচ্ছিল। তখন হো বলে যে ভূতও মাঝে মধ্যে রেস্ট নেয়, তাই সে যেন ভয় না পায়। হুডো এখানে তার কাছে জিজ্ঞাসা করে যে সে এরকম ধোঁকাবাজির পথে কিভাবে এলো। প্রথমে তো কাং বলতে চাইছিল না, আর এরপর সে জানায় তাদের পূর্বপুরুষের সকলে শামান ছিল। তার দাদিও চাইত যাতে করে সে শামান হয়। তার হাতে থাকা এই রেলিক আর কালো জাদুর সব জিনিসপত্র মূলত তার দাদি তাকে দিয়েছিল। তবে সে শামান হতে চাইত না, যে কারণে সে একদিন নিজের বাড়ি থেকে পালিয়ে আসে। তার মূলত নাচ গানের ওপর অনেক বেশি ইন্টারেস্ট ছিল, আর যেহেতু কোরিয়ায় মানা হয় শামান পরিবারের মানুষজনরাই নাচ গানে ভালো করতে পারে, তাই তার জন্য বেশ ভালো ভালো অফার আসতে থাকে। সে অনেক জায়গায় অডিশনও দিয়েছিল, কয়েকটা জায়গায় সে গান রেকর্ডিংও করে ফেলেছিল। তবে লাস্টের দিন গিয়েই সবসময় ভয়ানক কিছু না কিছু ঘটতই। সে মূলত আত্মাদেরকে দেখতে পেত, যে কারণে সে না গান গাইতে পারত না সে ডান্সের প্র্যাকটিস করতে পারত। ওই আত্মারা কখনোই তার পিছু ছাড়ে না। আর এই ব্যাপারটা নিয়ে সে যখন ইউটিউবে বলতে শুরু করে, তখনই তার অনেক বেশি সাবস্ক্রাইবার এবং ফলোয়ার বেড়ে যায়। ফলে সে বুঝতে পারে সে টাকা ইনকামের জন্য এই ব্যাপারটা কাজে লাগাতে পারে। এর জন্য সে তাদের কাছে ক্ষমা চায়। এমন সময় আচমকা সোফায় শুয়ে থাকা এজে উঠে বসে। যা দেখে কাং কেঁকে উঠলে হোডো তাকে বলে ভয় না পেতে। এজে এমনিতেও ড্রাঙ্ক থাকলে এরকম উল্টোপাল্টা কাজ করে, তবে এজে এবার একটু বেশি কিছু করে। সে প্রথমে কাংয়ের উপর চড়ে বসে আর এরপর হোডোর ওপর। হো এজের এরকম ব্যবহারের কারণ বুঝতে পারে না, তবে কাং বেচারা তো কাজুমুচু হয়ে পাশেই বসেছিল, কেননা সে দেখতে পাচ্ছিল এজিকে ওই ভূত আসলে পজেস করে রেখেছে। এ কারণেই সে এমনটি করছে। এদিকে ওই সময় বাইরে থেকে 2 জন পুলিশ অফিসার দেখতে পায় ঘরের ভেতরে লাইট ফ্লিকার করছে, যা দেখে তারা বাড়ির সবাই ঠিক আছে কিনা চেক করতে বাড়ির কাছে আসে। তখনই ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসে হোরো এবং কাং। পুলিশেরা এখানে দেখতে পায় এজি দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। তারা তাকে বাইরে ডাকতে থাকে। এমন সময় আত্মার বসে থাকা এজে হঠাৎই ওই 2 পুলিশ অফিসারের উপর হামলা করে বসে। এরপর তার জ্ঞান ফিরে। পুলিশ স্টেশনে তাদের 3 জনকেই পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছিল।
এজির জ্ঞান ফিরতেই সে শুনতে পায় দুইজন একজন পুলিশ অফিসার তাদের বাড়ি নিয়ে কথা বলছে। তাদের বাড়িতে থাকা ওই মেয়েটির মূলত একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। মেয়েটি মূলত পুলিশের কাছে রিপোর্ট লিখিয়েছিল যে তার বাড়ির ভেতরে হিডেন ক্যামেরা লাগিয়ে কেউ তার ভিডিও ভাইরাল করে দিয়েছে। যে এই কাজটি করেছিল তার ফুটেজও নাকি সে পেয়ে গিয়েছিল, কিন্তু এর পরপরই সে নিজেকে শেষ করে দেয়। যা শুনে এজে এখানে ছুটে তাদের কাছে চলে আসে এবং ওই দুই অফিসারকে জিজ্ঞাসা করে যে তারা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছিল কিনা, যে কিনা সহি নামের ওই মেয়েটির ভিডিও ভাইরাল করেছিল। তখন এক পুলিশ অফিসার জানায় যে ভিডিও ফুটেজে ওই লোকটিকে দেখা গিয়েছিল সেই লোকটি মাস্ক পরা ছিল, যে কারণে তার চেহারা দেখা যায়নি, আর এ কারণেই হয়তোবা সহি ডিপ্রেসড হয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। তারা আরও জানায় যে ব্যক্তি তার ঘরে ওই হিডেন ক্যামেরা লাগিয়েছিল সে মূলত তার বেডরুমে থাকা ফায়ার অ্যালার্মের ভেতরেই ওই ক্যামেরাটা ফিট করেছিল, যে ব্যাপারে জেনে গিয়েছিল সহি। এজে বলে এমনও তো হতে পারে যে সহি নিজেকে নিজে শেষ করে দেয়নি, এ ব্যাপারে তারা কোনো তদন্ত করেছে কিনা। তখন ওই অফিসার জানায় সহি মৃত্যুর আগে একটা নোট লিখে গিয়েছিল, যেখানে সে এই কেসের ডিটেকটিভ ইনচার্জকে লিখে গিয়েছিল যে তার ভিডিও এখনও চারিপাশে ছড়িয়ে আছে, আর এই কারণেই সে নিজেকে শেষ করে দিচ্ছে। যে ব্যাপারটা জেনে হোরো এবং কাঙের এখানে সহির জন্য বেশ খারাপ লাগে, বিশেষ করে এজির। সে তো রুমে বসে ল্যাপটপে সহির ব্যাপারে সার্চ করছিল এবং তার এই ভিডিও দেখে কাঁদছিল যে মেয়েটি কতটা অসহায় ছিল এবং প্রথম থেকেই তার আত্মা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু তারাই এটা বুঝতে পারেনি। সহির ল্যাপটপ থেকে তারা একটা ভিডিও পায়, যে ভিডিওতে ওই মাস্ক পরা ব্যক্তিকে দেখা যাচ্ছিল যে কিনা ক্যামেরা ফিট করছিল। তারা তিনজনই এই ভিডিও খেয়াল করে দেখতে থাকে। হঠাৎ করেই তারা এই ব্যক্তির ঘাড় পেকানো একটা ফুটেজ পায়, যা দেখে এজি এবং হোটো বুঝতে পারে যে এই ব্যক্তি কে হতে পারে। সহিও মূলত অতীতে এই ভিডিওটা দেখে বুঝে ফেলেছিল যে এই ব্যক্তি কে হতে পারে, এ কারণেই সে প্রচণ্ড ভয় পাচ্ছিল এই বাড়িতে থাকতে। তবে এটা শুধুমাত্র সন্দেহ ছিল, যে কারণেই সে প্রমাণ চাইছিল। বর্তমানেও এজি এবং হুডো শুধুমাত্র সন্দেহের জেরে কাউকে ধরতে পারছিল না। এমন সময় সহির আত্মা বিছানার নিচ থেকে এক হাত বাড়িয়ে ওই ছোট্ট পুতুলটি তাদের দিকে এগিয়ে দেয়। যে পুতুলটি হাতে তুলে নেয় কাংসে, সেই পুতুলটি দেখা মাত্রই বলে ওঠে যে এটা তো শুধুমাত্র পুতুল নয়, এর চোখের ভেতরে রয়েছে ক্যামেরা ফিট করা। এই ক্যামেরাটি মূলত সহি ফিট করেছিল, যাতে করে সে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরতে পারে। দৃশ্য চলে যায় অতীতে। সেই ক্যামেরাটা ফিট করে তার পড়ার টেবিলে রেখে দিয়েছিল। এমন সময় সে পাশের বাসা অর্থাৎ লিয়ের বাড়ি থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ওই দিনেই মূলত লিয়ের পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল। সে লতে পাশ করেছিল, যে কারণে সে অনেক বেশি খুশি ছিল এবং স্টোরে গিয়েছিল। এ কথা জানতে পেরে তার পিছু পিছু সহি চলে যায় ওই স্টোরে, যেখানে সে লুকিয়ে লুকিয়ে লিয়ার উপর নজর রাখছিল। যে জিনিসটা দেখে ফেলে লি, এখানে লিয়ার ফোনের কভারে ওই মাস্কের ছবি ছিল, যা দেখে সহি এবার নিশ্চিত হয়ে যায়। তবে লিও বুঝে যায় যে সহি তার উপর সন্দেহ করেছে। হ্যাঁ, ওই ক্যামেরা ফিট করা ব্যক্তি আর কেউ নয়, বরং তার প্রতিবেশী লি ছিল। যে ব্যাপারে নিশ্চিত হওয়ার পর সহি ছুটে চলে যায় তার বাড়িতে, কেননা সে ফোনটি বাড়িতেই ফেলে রেখে এসেছিল। সেখানে গিয়ে সে দ্রুত পুলিশকে কল দিতে থাকে। তবে লিও যেহেতু সবটা বুঝে গিয়েছিল, তাই সেও তার বাড়িতে দ্রুতই পৌঁছে যায় এবং সহির গলায় কাপড় দিয়ে চেপে ধরে। এখানে ছটপট করতে আরম্ভ করে। সে আপ্রাণ চেষ্টা করতে থাকে নিজেকে বাঁচানোর, তবে লি তাকে দম বন্ধ করে সেখানেই মেরে ফেলার চেষ্টা করতে থাকে। তার সামনেই গিয়ে পড়েছিল ওই পুতুলটা। সেই সাথে পুলিশও তাকে কল ব্যাক করছিল, যে কল রিসিভ করতে পারে না সহি। তবে এই পুতুলটার ভেতরে থাকা ক্যামেরায় সব কিছু রেকর্ড হয়ে গিয়েছিল। সেখানে স্পষ্টভাবে লিওর চেহারাও দেখা গিয়েছিল, যেটা দেখে বর্তমান সময়ে এজি, হো এবং কাং সবটা বুঝতে পারে। ডিটেকটিভকে পাঠানো ওই মেসেজটিও মূলত লি পাঠিয়েছিল। এটা বুঝতে পেরে কাং তখনই কল করে পুলিশকে। এদিকে লি তো সবকিছু প্যাক করে সেদিনই সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় জানালার ওইখান থেকে আওয়াজ ভেসে আসে। সে জানালাটি চেক করতে যায়, তবে সেখানে কিছুই ছিল না। আবারও সেখান
থেকে আওয়াজ ভেসে আসলে সে জানালার পর্দা সরাতেই কেঁপে ওঠে, কেননা সেখানে ছিল শহীর আত্মা। যা দেখে সে ঘাবড়ে নিচে পড়ে যায় এবং আঘাত পায়। এদিকে বাইরে দাঁড়িয়ে পুলিশের জন্য অপেক্ষা করছিল এজি, হুরো এবং কাং। অন্যদিকে ওই আত্মা শহী কোনোভাবেই লিকে বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না। সে নানানভাবে লিকে ভ্রমের সৃষ্টি করছিল, সেই সাথে ভয় দিচ্ছিল। লি দেখতে পায় তার ওই বক্সের ভেতরে ওই মাস্ক ফিরে এসেছে, যেটা অনেক আগেই সে পুড়িয়ে ফেলেছিল। এটা দেখে সে দ্রুত ওটা ভয় ছিঁড়তে আরম্ভ করে। সে তো টেরই পায় না যে সে তার সার্টিফিকেট কেটে ছিঁড়ে ফেলছিল। এরই মাঝে সে গোংরানোর আওয়াজ শুনতে পায়, ফলে সে অনেকটা ঘাবড়ে যায় এবং ছুরি হাতে নিয়ে আশেপাশে দেখতে থাকে। তখনই আচমকা শহীর আত্মা তার সামনে উল্টোভাবে চলে আসে। এর ফলে লি অনেকটা ঘাবড়ে যায়। এদিকে পুলিশও প্রায় পৌঁছে গিয়েছিল, তবে পুলিশের গাড়ি তাদের পর্যন্ত পৌঁছানোর আগেই এজি, হুরো এবং কাং দেখতে পায় লি পালিয়ে যাচ্ছে। লি মূলত শহীর আত্মার ভয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তাই তো এজি, হুরো এবং কাং তার পিছু করতে থাকে। তবে কিছু দূরে এসেই তারা লিকে আর খুঁজে পায় না। তখন হুরো কাংকে একদিকে দেখিয়ে বলে খুঁজতে যেতে এবং সে অন্যদিকে যেতে চায়, আর এজিকে দাবুর দিয়ে বলে বাড়িতে ফিরে যেতে। এজি এর কারণ বুঝতে না পেরে হুরো চিৎকার করে বলে এই কাজ খুবই বিপজ্জনক, সে চায় না এজির কোনো ক্ষতি হোক। এজি প্রথমবারের মতো হোর কেয়ার এবং ভালোবাসা অনুভব করতে পারে এবং সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে হুটো চলে আসে আর এক গলিতে, যেখানে অন্ধকারের ভেতরে সে একটু আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। তখনই আচমকা কালি তার পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয় এবং কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে যে সে প্রথমে শুধুমাত্র মজার জন্য এই কাজটি করছিল, পরবর্তীতে সে আস্তে আস্তে করে ভিডিও আপলোড দিতে শুরু করে। এর ফলে সে বেশ ফেম পেতে শুরু করেছিল, যে ব্যাপারটা সে এনজয় করছিল। রিয়াল লাইফে তো তাকে কেউ গুনতই না, আর এখন যখন সে এত কষ্ট করে নিজের স্বপ্ন পূরণ করতে চলেছে, তখনই কেন এই ব্যাপারটির জন্য সে তার জীবন ধ্বংস হতে দিবে? সে কখনোই এটা হতে দিবে না। এই কথা বলে সে আহত হুডোকে আঘাত করে করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তখনই আচমকা এজি তার উপর আক্রমণ করে এবং তার উপরে চড়ে বসে, যা দেখে হো অবাক হয়ে যায়। কেননা এজি চিৎকার করে করে বলছিল যে সে নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। এদিকে সে যে তার জীবনই ধ্বংস করে দিল, তার কি হবে? অর্থাৎ এটা এজি নয়, বরং এজির ভেতরে থাকা শহীর আত্মা বলছিল। তখনই কাং সেখানে ছুটে আসে এবং ছুটে চলে যায় হোরোর কাছে। সে এজিকে আটকায় না, কেননা এজির ভেতরে ছিল শহীর আত্মা, যেটা সে দেখতে পাচ্ছিল। এখন পুলিশ সেখানে চলে আসে এবং লিকে গ্রেফতার করে নিয়ে যায়। লি যাওয়ার সময় দেখতে পায় শহীর আত্মা দাঁড়িয়ে আছে এজির পাশে। সে পুরোপুরিভাবে তাকে ছেড়ে দেওয়ার পর এজির হুঁশ ফিরে আসে এবং এরপর সে পাগলার মতো হোরোকে খুঁজতে থাকে এবং কাঁদতে থাকে, এটা ভেবে যে হোরো হয়তো মারা গিয়েছে। হোরো এসে তাকে পিছ থেকে ডাক দেয়। তখন সে হোরোকে জীবিত দেখে বলে ওঠে যে সে ভেবেছিল হোরো মারা গিয়েছে। সে মারা গেলে সে তার $15,000 কিভাবে ফেরত পাবে? যা শুনে বেচারা হোরো বলতে থাকে সে তো অনেক অসুস্থ, এখন সে ফেরত দিতে পারবে না। এই ব্যাপার নিয়ে তারা তিনজনই হাসতে থাকে। এখন পরদিনই তারা তিনজন মিলে ছোটখাটোভাবে শহীর জন্য একটা শেষ বিদায়ের অনুষ্ঠানের আয়োজন করে। তারা তিনজন মিলে খুব সুন্দর করে শহীর জন্য এই জায়গাটা সাজায়, আর এরপর তারা শহীর আত্মার মুক্তির জন্য প্রার্থনা করতে থাকে। তখনই শহীর আত্মা তাদের সামনে আসে এবং তাদেরকে ধন্যবাদ জানায়, আর এরপর সে ফাইনালি মুক্তি পেয়ে যায়। এখন তারা তিনজনই তাদের এই কাজে ভীষণ খুশি ছিল। এজি এবং হোডোর জন্য তো এরকম ভালো কাজ প্রথমবারের মতো তারা করেছিল। কাংও প্রথমবারের মতো এই রিচুয়াল করল এবং সম্পূর্ণভাবে কাউকে সাহায্য করল। এখন তারা তিনজনই এই ব্যাপারটা নিয়ে খুশি ছিল, তবে তাদের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তাই তো এজির মাথায় এখানে বুদ্ধি আসে। সে বলে যে তারা তিনজন একটা স্টার্টআপ এক্সারসিজমের বিজনেস শুরু করতে পারে, যেখানে তারা বিভিন্ন আত্মাদেরকে মুক্তি দেওয়ার কাজ করবে। তার আইডিয়া তাদের কাছে বেশ অদ্ভুত লাগে, তবে তারা রাজিও হয়ে যায়। এমন সময় লাইট ফ্লিকার করতে আরম্ভ করে। এজি ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে শহীর আত্মা আবার ফিরে এলো না তো? কাং ঠিকঠাকভাবে তার মুক্তি দেওয়ার জন্য যেসব রিচুয়াল করতে হয় সেগুলো করেছে তো? কাং বলে সে কিছু কিছু রিচুয়াল ভুলে গিয়েছিল, যা শুনে এজি তার ওপর চিৎকার করতে থাকে। তখনই সিঁড়ির ওপর ওই আঙ্কেলকে বসা অবস্থায় দেখা যায়।
যায় যাকে প্রথম থেকে আমরা ওই স্টোরে দেখে আসছি। তাকে দেখে হোরো এবং এজি জিজ্ঞাসা করে যে সে এই বাড়ির ভেতরে কিভাবে প্রবেশ করল। অন্যদিকে কাং বেচারা ভয়ে কাঁপছিল, কেননা সে তো বুঝতে পেরেছিল যে এই আঙ্কেল কোনো মানুষ নয়, যেটা সে এজে এবং হোরোকে বলে। সাথে সাথে আঙ্কেলের আত্মা চিৎকার করে ওঠে, যা দেখে তারা তিনজনই ভয়ে চিৎকার করে ওঠে। আর এই চিৎকারের সাথে সাথে এই ফানি হরর স্টোরিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি কোরিয়ান এই ফানি হরর স্টোরিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।